Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. I hope you are enjoying the classes and following them attentively as well. English Grammar Series এ আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কেস বা বাংলায় যেটা আমরা বলি কারক। কারক বাংলায় কয় প্রকার? 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত বা সম্প্রদান কারক, অপাদান আর অধিকরণ কারক। ইংরেজিতে কেস 5 প্রকার বা 4 প্রকারও বলা যেতে পারে, কেননা পঞ্চম যে টাইপের কেসটি রয়েছে সেটিকে অনেক সময় আমরা কেস হিসেবে নাও ট্রিট করতে পারি। কি কি দেখে নিন। নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ, ভোকেটিভ এবং অ্যাপোজিটিভ কেস। এই অ্যাপোজিটিভ কেসকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। এই যে ফিফথ টাইপ অফ যে কেসটি বললাম এটিকে অনেক সময় কেস হিসেবে নাও ট্রিট করা যায়। কেস বা কারক কি? বাক্যের মধ্যে বা একটি সেন্টেন্সের মধ্যে যে নাউন বা প্রোনাউন থাকে তাদের সাথে বাক্যের অন্যান্য শব্দগুলির যে সম্পর্ক, সেই সম্পর্কটিকেই কেস বা কারক বলে। কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো, এখানে আমি 3টি সেন্টেন্স লিখেছি। কি কি? অমল গেভ কমল এ বুক, কমল গেভ অমল এ বুক আর কমল রিসিভড এ বুক ফ্রম অমল। এখানের মধ্যে এই 3টি সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউন এখানে নেই। নাউনগুলি কি কি? অমল, কমল আর এ বুক, এটি আর্টিকেল। আমি এখানে অবজেক্ট যেহেতু গোটাটা, সেই জন্য গোটাটাকেই ধরলাম। এ বুক, কমল নাউন, অমল নাউন আর বুক নাউন, এ আর্টিকেল। কমল, বুক আর অমল। এবার দেখো 3টি ক্ষেত্রে 3টি সেন্টেন্সের মানে কিরকম পাল্টে যায় অবস্থান ভেদে। একই নাউন, অমল কমল বুক, কমল অমল, এখানেও কমল আর অমল। দেখো একই নাম কিন্তু এদের ফাংশন কিভাবে পাল্টে যায়। অমল গেভ কমল এ বুক, অমল কমলকে একটি বই দিয়েছিল। কাজটা কে করেছে এখানে? অমল। কর্তাকে অমল, অবজেক্ট বা কর্মকে, কর্ম কিভাবে পাওয়া যায় বা অবজেক্ট কিভাবে পাওয়া যায়? হোয়াট বা হুম বা ফর হুম দিয়ে প্রশ্ন করলে, বাক্যের ক্রিয়াকে হোয়াট বা হুম বা ফর হুম দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। প্রথমত আমরা এই বাক্যের ভার্ব গেভ, একে আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি কি উত্তর পাই? হু গেভ কমল এ বুক, অমল গেভ কমল এ বুক। তাহলে সাবজেক্ট বা কর্তাকে অমল। তারপর হোয়াট ডিড অমল গিভ কমল, অমল কমলকে কি দিয়েছিল? এ বুক। হোয়াট দিয়ে প্রশ্ন করলে এ বুক উত্তরটি পাওয়া যাচ্ছে, তাহলে এটি হলো অবজেক্ট। আমরা জানি হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে কর্ম পাওয়া যায় বা বস্তুবাচক যে কর্ম সেটিকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর ব্যক্তিবাচক যে কর্ম, হুম দিয়ে বা ফর হুম দিয়ে প্রশ্ন করে যে কর্ম পাওয়া যায় সেটিকে আমরা কি বলি? ইনডাইরেক্ট অবজেক্ট। হুম দিয়ে প্রশ্ন করলে হুম ডিড অমল গিভ এ বুক, কাকে দিয়েছিল? কমলকে, তাহলে এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। পরের সেন্টেন্সে দেখো, এই একই নাউনের অবস্থানটাকে পাল্টে দিয়েছি। কমল, এখানে অমল দিচ্ছে কমলকে আর এখানে কমল অমলকে দিচ্ছে। তাহলে হু গেভ অমল এ বুক, কমল, তাহলে কমল এখানে কি? সাবজেক্ট। বা কর্তা। অমল, অমল কি এখানে হুম দিয়ে প্রশ্ন করলে অমল উত্তর পাওয়া যায়। হুম ডিড কমল গিভ এ বুক, কাকে দিয়েছে? কমল বইটা অমলকে, তাহলে এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট।
আর এ বুক, হোয়াট ডিড কমল গিভ অমল, কমল অমলকে কি দিয়েছে, এ বুক, তাহলে এটি হলো ডাইরেক্ট অবজেক্ট। আবার 3 নম্বর সেন্টেন্সটি দেখো, কমল রিসিভড এ বুক ফ্রম অমল, কমল অমলের থেকে একটি বই পেয়েছিল। এখানে অমল কমলকে দিয়েছিল আর কমল অমলের থেকে বইটি পেয়েছিল, একই কাজ, অথচ সাবজেক্ট পাল্টে যাচ্ছে। এখানে অমল সাবজেক্ট, এখানে কে সাবজেক্ট, কমল। অবস্থান ভেদে এই একই নাউনের ফাংশন পাল্টে যাচ্ছে। এ বুক ডাইরেক্ট অবজেক্ট, কিন্তু অমল এখানে অবজেক্ট নয়, ভার্বের অবজেক্ট নয়। ফ্রম এই প্রিপোজিশনটার অবজেক্ট হচ্ছে অমল, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে অমল, কিন্তু এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে অমলকে ব্যবহার করা যাচ্ছে না, তাই এটি ইনডাইরেক্ট অবজেক্ট না। এখানে শুধু একটি অবজেক্ট রয়েছে, এ বুক, যেটি হলো ডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল, এখানে একই নাউন অবস্থান ভেদে তাদের ফাংশন পাল্টে যাচ্ছে। এবার প্রোনাউন দিয়ে দেখি। এই দুটি সেন্টেন্সে দেখো কি আছে, আই গেভ হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম। সাবজেক্ট কে, আই, কে দিয়েছে, আই, আই সাবজেক্ট, আর হিম কাকে দিয়েছি, হিম, ইনডাইরেক্ট অবজেক্ট। কেন, হোম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। আর কি দিয়েছি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে, হোয়াট ডিড আই গিভ এ বুক, এটি হলো ডাইরেক্ট অবজেক্ট। তেমনি পরের সেন্টেন্সে দেখো, হি গেভ মি এ বুক, সাবজেক্ট কে, হি, কে দিয়েছিল, হি, কাকে, আমাকে, তাহলে মি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর এ বুক ডাইরেক্ট অবজেক্ট। তাহলে একই প্রোনাউন তাদের অবস্থান ভেদে ফাংশন পাল্টে যাচ্ছে। এই যে নাউন এবং প্রোনাউন, এদের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দগুলির যে সম্পর্ক, এটিকে কেস বলে। বোঝা গেল। এবার দেখি কেস কয় প্রকার, ইংরেজিতে কেস কয় প্রকার। নমিনেটিভ বা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, ভোকেটিভ আর অ্যাপোজিটিভ। বা নাউন ইন অ্যাপোজিশন। এই 5 নম্বর কেসটিকে অনেক সময় কেস হিসেবে নাও ট্রিট করা যেতে পারে। এবার এক একটি কেস ধরে ধরে দেখি। প্রথম কি রয়েছে, নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। বাংলায় কি বলে, কর্তৃকারক। সাবজেক্ট, সাবজেক্ট থেকে এসছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ কেস এসছে কোথা থেকে, সাবজেক্ট থেকে। কাকে বলে সাবজেক্টিভ কেস, কি বলছে, বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহৃত হয়, তখন তার কেসকে কি বলে, নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস।
বাক্যের মধ্যে যে নাউন বা প্রোনাউন যখন তার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বা এক কথায় বাক্যের সাবজেক্টকে বলা হয় সাবজেক্টিভ কেস। বোঝা গেল? উদাহরণ দিয়ে দেখি। এই দুটি সেন্টেন্স দেখো, অমল গেভ কমল এ বুক। নাউন গুলো কি কি? অমল, কমল আর বুক। আর এখানে প্রোনাউন কি? আই আর হিম। আই রোট হিম এ লেটার। প্রথম সেন্টেন্স দিয়ে দেখো, হু গেভ কমল এ বুক। হু দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাচ্ছে? অমল। তাহলে অমল হলো সাবজেক্ট। আর আমরা কি জানি, বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেটিকে বলা হয় সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। আর দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, আই রোট হিম এ লেটার। হু রোট হিম এ লেটার? আই। তাহলে আই প্রোনাউন এবং সাবজেক্ট। হু দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে আই। তাহলে আই হলো এই বাক্যের সাবজেক্ট। তাহলে এখানে কি? আই হলো নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। ব্যাপারটি বুঝতে পেরেছ নিশ্চয়ই? 2 নম্বর কেস কি রয়েছে? অবজেক্টিভ কেস বা বাংলায় যাকে আমরা বলি কর্মকারক। দেখেই বোঝা যাচ্ছে অবজেক্ট থেকে এসছে অবজেক্টিভ কেস। কি বলছে? বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন যখন অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহৃত হয় তখন তার কেসকে কি বলা হয়? অবজেক্টিভ কেস। উদাহরণ দিয়ে দেখি। আগে সেন্টেন্স দুটি দেখো, অমল গেভ কমল এ বুক। আমরা দেখেছি অমল হচ্ছে সাবজেক্ট, তাহলে এটি রয়েছে সাবজেক্টিভ কেসে। যেহেতু হু দিয়ে কোশ্চেন করে কি উত্তর পাওয়া যাচ্ছে? অমল। বোঝা গেল? এবার এখানে আমরা অবজেক্ট কিভাবে পাবো? হুম, হোয়াট আর ফর হুম দিয়ে কোশ্চেন করলে। যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট ডিড অমল গিভ? হোয়াট ডিড অমল গিভ কমল? অমল কমলকে কি দিয়েছিল? তাহলে কি পাবো? এ বুক। তাহলে এ বুক হলো অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। কেন? আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করে পেয়েছি এবং বস্তুবাচক। আমরা জানি হোয়াট দিয়ে কোশ্চেন করে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, আর বস্তুবাচক অবজেক্টকে কি বলা হয়? ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই বুক হলো ডাইরেক্ট অবজেক্ট। আর হোম দিয়ে কোশ্চেন করে, হোম বা ফর হোম দিয়ে কোশ্চেন করে যে অবজেক্ট পাওয়া যায় সেটিকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে ইনডাইরেক্ট অবজেক্ট কি? কমল। হোম ডিড অমল গিভ এ বুক? কাকে অমল বইটি দিয়েছিল? কমলকে। হোম দিয়ে কোশ্চেন করে পাওয়া যাচ্ছে, এটি পাওয়া যাচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করে, আর এটি পাওয়া যাচ্ছে হোম দিয়ে কোশ্চেন করে। তাহলে এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই দুটি রয়েছে অবজেক্টিভ কেসে। কমল আর এ বুক দুটোর কেসই হলো অবজেক্টিভ কেস। পরের সেন্টেন্সটি দেখো, আই রোট হিম এ লেটার। আই সাবজেক্ট, হু দিয়ে কোশ্চেন করে পাওয়া যাচ্ছে, তাহলে এটি সাবজেক্টিভ কেস। wrote him a letter. Whom did I write? Him. তাহলে এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর হোয়াট ডিড আই রাইট? এ লেটার। তাহলে এটি হলো ডাইরেক্ট অবজেক্ট। এবং দুটি রয়েছে অবজেক্টিভ কেসে। সেন্টেন্সে অবজেক্ট যে কেসে থাকে সেটিকেই বলা হয় অবজেক্টিভ কেস।
আগে ওল্ড ইংলিশ গ্রামারে দুটি অবজেক্ট, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, দুটিকে আলাদা টাইপে ভাগ করা হতো। ডাইরেক্ট অবজেক্টকে বলা হতো অ্যাকিউজেটিভ কেস, আর ইনডাইরেক্ট অবজেক্টের যে কেস সেটিকে বলা হতো ডেটিভ কেস। এই সেন্টেন্সটিতে ডাইরেক্ট অবজেক্ট কোনটি? এ বুক, অতএব এটি হলো অ্যাকিউজেটিভ কেস। আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনটি? কমল, এটি হলো ডেটিভ কেস। মডার্ন ইংলিশ গ্রামারে এগুলিকে আলাদা করে আর ব্যবহার করা হয় না, দুটিকেই অবজেক্টিভ কেস ধরা হয়। দ্বিতীয় সেন্টেন্সটি উদাহরণ একবার দেখে নিই। আই রোট হিম এ লেটার। আমরা জানি হু দিয়ে কোশ্চেন করে আই পাওয়া যাচ্ছে, তাহলে এটি হলো সাবজেক্ট, সাবজেক্টিভ কেস। এর মধ্যে ইনডাইরেক্ট অবজেক্ট কোনটি? হিম। হোম দিয়ে কোশ্চেন করে হিম উত্তরটা পাওয়া যাচ্ছে, তাহলে এটি হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর এটি তাহলে কি হলো? ডেটিভ কেসে রয়েছে। আর ডাইরেক্ট অবজেক্ট কি? এ লেটার। তাহলে এটি হলো অ্যাকিউজেটিভ কেস। এই প্রোনাউনগুলির সাবজেক্ট আর অবজেক্ট ভেদে ফর্মের চেঞ্জ হয়, যেটা লিস্ট আমি এই ক্লাসের শেষে আগেই বলেছি দিয়ে দেবো। এখন আগেই যেমন বললাম, এই যে ডেটিভ কেস আর অ্যাকিউজেটিভ কেস, অবজেক্টিভ কেসের যে ভাগগুলি ডেটিভ আর অ্যাকিউজেটিভ, এই দুটিকে এখন আর মডার্ন ইংলিশ গ্রামারে এগুলিকে আর আলাদা করা হয় না, দুটিকেই অবজেক্টিভ কেস ধরা হয়। তোমাদের কোশ্চেন কেমন পড়তে পারে ভবিষ্যতে কম্পিটিটিভ পরীক্ষাতে? একটি সেন্টেন্স দিয়ে দিল, তার মধ্যে থেকে এগুলিকে ইটালিক্সে দিয়ে দিল বা আন্ডারলাইন করে দিল, নাউন বা প্রোনাউনগুলোকে আন্ডারলাইন করে দেয় বা ইটালিক্সে দিয়ে দেয়, বলে যে এদের কেসটি কি বলো। তোমাদের অপশন দিয়ে দেবে চারটি, তার মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে যে এটি সাবজেক্টিভ না অবজেক্টিভ না ভোকেটিভ না অ্যাকিউজেটিভ, এগুলি তোমাদেরকে লিখতে হবে। বোঝা গেল? 3 নম্বর কি রয়েছে আমাদের? পজেসিভ কেস। পজেসিভ মানে হচ্ছে পজেশন, অধিকার। পজেশন থেকে রয়েছে আসছে পজেসিভ, অধিকার বোঝায়। কি কি অধিকার বোঝায়? অধিকার বা পজেশন, সম্পর্ক বা রিলেশন, আর লেখক বা কবির অধিকার। মানে কোনো কবি বা লেখক যখন কোনো কবিতা বা রচনা লিখছেন, অথরশিপ। উদাহরণ দিয়ে দেখি। অধিকার, পজেশন, দিস ইজ রামস ব্যাগ। রামস, এটি হলো পজেসিভ কেসে রয়েছে, অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেশন বা অধিকার বোঝানো হয়েছে, এটি রামের ব্যাগ, এটি হলো পজেসিভ কেসে রয়েছে। সম্পর্ক, মাদার্স লাভ is always unconditional. মানে মায়ের ভালোবাসা
এই সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক সেটিকে বলা হচ্ছে মায়ের আর সন্তানের যে সম্পর্ক সেটিকে বলা হচ্ছে পজেসিভ কেস। এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেসিভ কেস করা হয়েছে। আর লেখক বা কবির অধিকার, কবি যখন কিছু লেখেন বা কোনো লেখক যখন কিছু লেখেন তার উপর তার যে অধিকার, সেই লেখাটার উপর তার যে অধিকার সেটিকে অথরশিপ, সেটিও পজেসিভ কেসে ধরা হয়। যেমন রবীন্দ্রনাথ songs give peace to mind। এই রবীন্দ্রনাথ অ্যাপোস্ট্রফি এস দিয়ে অধিকার বোঝানো হয়েছে, এটিও হচ্ছে পজেসিভ কেসে রয়েছে। বোঝা গেল? এবার পজেসিভ কেস কিভাবে করা হয় দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করা হয়। নাউনের ক্ষেত্রে পজেসিভ কেস, নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেসিভ কেস করা হয়, কিন্তু এর বিশেষ কিছু নিয়ম রয়েছে, জেনে নিই। যেমন প্রপার নাউনের ক্ষেত্রে পজেসিভ কেস করতে গেলে প্রপার নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। দেখো রাম একটি প্রপার নাউন, তারপরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেসিভ কেস করা হয়েছে। রবীন্দ্রনাথ প্রপার নাউন, তারপরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজেসিভ কেস করা হয়েছে। আর কমন নাউন যাদের প্লুরাল হয়, রেগুলার কমন নাউন যাদের প্লুরালের করতে গেলে, সেই ফর্মের শেষে প্লুরাল করতে গেলে কমন নাউনের শেষে এস বা এস যোগ করে প্লুরাল করা হয়, তাদের পজেসিভ কেস করতে গেলে আগে প্লুরাল করে নেওয়া হয় এস দিয়ে, তারপরে শুধু অ্যাপোস্ট্রফি দেওয়া হয়, আর অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার পড়ে না। একটু নিয়মগুলি দেখে নিই। দেখো কি বলছে, প্রপার নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস যোগ করে আমরা পজেসিভ কেস করি। যেমন প্রপার নাউন রাম, পজেসিভ কেসে কি হবে? রামস। যেমন অমল প্রপার নাউন, কি হবে প্রপার নাউনের পজেসিভ কেস করলে? অমলস। এই অ্যাপোস্ট্রফি এসটি যোগ করা হয়েছে, তবে এটি পজেসিভ কেস হলো। এক নম্বর নিয়ম বোঝা গেল। দেখো 2 নম্বর নিয়ম কি বলছে, রেগুলার সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে যাদের প্লুরাল করতে গেলে এস বা এস যোগ করে প্লুরাল করা হয়। রেগুলার সিঙ্গুলার কমন নাউনের আমরা জানি প্লুরাল করতে গেলে এস বা এস যোগ করে প্লুরাল করা হয়, তাদের পজেসিভ কেস করতে গেলে কি হয়? সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজেসিভ করা হয়। আর সেই সমস্ত নাউনের প্লুরালের শেষে যেহেতু এস থাকে অলরেডি, তা সেই জন্য তাদের প্লুরাল ফর্মে পজেসিভ কেস করতে গেলে আর অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার পড়ে না, শুধু অ্যাপোস্ট্রফি এই মাথায় কমাটা দিলেই হয়ে যায়। উদাহরণ দিয়ে দেখি। দেখো যদি আমরা বলি বয়, সিঙ্গুলার আর এর প্লুরাল কি? বয়েজ। রেগুলার সিঙ্গুলার নাউন কমন নাউন, এর পজেসিভ করি আমরা কি করি? বয় অ্যাপোস্ট্রফি এস দিলাম, আর এখানে অলরেডি এস দেয়া আছে প্লুরালের জন্য, আমরা কি করব? এখানে পজেসিভ করতে গেলে শুধু এস এর মাথায় কমা দেব, আর এই এস শেষের এসটা দেওয়ার দরকার পড়ে না, এই এসটা দেওয়ার আর দরকার পড়ে না। গার্ল প্লুরাল কি? গার্লস। এর পজেসিভ ফর্ম কি? সিঙ্গুলারের শেষে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে, কিন্তু প্লুরালের শেষে কি হবে? শুধু এস এর মাথায় কমা, আর এই এসটা দেওয়ার প্রয়োজন পড়ে না। রেগুলার কমন নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার আর প্লুরালের পজেসিভ কেস এইভাবে করা হয়। বুঝা গেল? কি বলছে, যে সমস্ত প্রপার নাউনের শেষে এস থাকে, অলরেডি এস থাকে, এমন অনেক প্রপার নাউন আছে যাদের শেষে এস রয়েছে, তাদের পজেসিভ কেস করার সময় শুধু মাথায় কমা বা মাথায় অ্যাপোস্ট্রফি দিলেই হয়, আর অ্যাপোস্ট্রফির পরে এস দেওয়ার দরকার পড়ে না। যেমন টেস
পজিটিভ কেসে কি হবে, আর এই এসটা দেওয়ার দরকার পড়ে না। যেমন দেবাশিস, পজিটিভ কেসে কি হবে, আর এই এসটা দেওয়ার দরকার পড়ে না। বোঝা গেল? শেষে যদি এস থাকে তাহলে পজিটিভ কেস করার সময় আর অ্যাপোস্ট্রফি এস দেওয়ার দরকার পড়ে না, শুধু অ্যাপোস্ট্রফি দিলেই পজিটিভ কেস হয়ে যায়। কি বলছে, যে সমস্ত ইরেগুলার কমন নাউন যাদের প্লুরাল করতে গেলে এস বা এস যোগ করে হয় না, তাদের ভিতরে ভাওয়েল চেঞ্জ করে প্লুরাল করা হয়। সেই সব ইরেগুলার কমন নাউনের পজিটিভ কেস করতে গেলে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে হয়। উদাহরণ দিয়ে দেখি। দেখো, সিঙ্গুলার নাউন ম্যান, প্লুরালে কি মেন, এর পজিটিভ কেস কি হয়, ম্যানের পরে অ্যাপোস্ট্রফি এস দিলাম, আর মেনের পরেও অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, না হলে কিন্তু পজিটিভ কেস হবে না। দুই ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি এস দিতে হলো। চাইল্ড, প্লুরাল কি চিলড্রেন, পজিটিভ কেস করলে কি করতে হয়, চাইল্ডস আর চিলড্রেন্স, দুই ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি এস দিতে হলো। বোঝা গেল এই নিয়মটি। কেসে 4 নম্বর টাইপটা কি, ভোকেটিভ কেস, অ্যাড্রেস বা সম্বোধন করা বোঝায়। যেমন উদাহরণ দেখো, রাম কাম হিয়ার, রামকে ডাকলাম, অ্যাড্রেস করলাম, এটি হলো ভোকেটিভ কেস। আরেকটি দেখো, ওপেন দা ডোর, রজত অ্যাড্রেস করছি রজতকে, ওপেন দা ডোর রজত, রজতকে অ্যাড্রেস করছি, এটি হলো ভোকেটিভ কেস। যেখানে অ্যাড্রেস বা সম্বোধন করা হয় সেটি হলো ভোকেটিভ কেস। 5 নম্বর কি আমাদের অ্যাপোজিটিভ কেস বা নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন, অ্যাপোজিশন কথাটা মানে হলো কাছে এসে বসা। নাউন বা প্রোনাউনের কাছে এসে বসে তাকে আরো ক্লারিফাই করে, আরো এক্সপ্লেন করে, সেটি হলো নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস। কি বলছে, এ নাউন ইন অ্যাপোজিশন ইজ ইন দ্য সেম কেস অ্যাজ ইট এক্সপ্লেন্স দ্য নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের পাশে বসে সেইটিকে এক্সপ্লেন করে এবং আমরা সেটিকে সেই একই কেসের ক্যাটাগরিতে ফেলতে পারি। যদি আমরা সাবজেক্টের পরে বসাই তাহলে সাবজেক্টিভ কেসের মতনই আচরণ করবে, যদি অবজেক্টের পরে বসাই তাহলে অবজেক্টিভ কেসের মতনই আচরণ করবে। কিন্তু যেহেতু সেই সাবজেক্ট বা অবজেক্টের পরে বসছে সেই জন্য আমরা এটাকে অ্যাপোজিটিভ কেস বা নাউন ইন অ্যাপোজিশন বলি, সেই জন্য এটাকে অনেক সময় আলাদা কোনো কেস ধরা হয় না। যেমন একটু উদাহরণ দিয়ে দেখি। যেমন রাম son of Dasarath went to forest। রামকে এক্সপ্লেন করছে
এই সন অফ দশরথ এই টার্মটা রামের পাশে বসেছে আর রামকে এক্সপ্লেন করছে। সাবজেক্টকে রাম, ঠিক সাবজেক্টের মতনই আচরণ করছে এই সন অফ দশরথ, সেই জন্য এটিকে সাবজেক্টের মতো সাবজেক্টিভ কেসের মধ্যেই ধরা যায়। কিন্তু যেহেতু রাম এর পাশে বসে, পজিশনটা যেহেতু রামের পাশে এবং পাশে বসে রামকে এক্সপ্লেন করছে, সেই জন্য এটি হলো নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস। বোঝা গেল? আরেকটু উদাহরণ দেখি। সুভাষ চন্দ্র বোস, the great freedom fighter, is called Netaji. সুভাষ চন্দ্র বোস সাবজেক্ট, আর তাহলে সুভাষ চন্দ্র বোস হলো সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। আর সুভাষ চন্দ্র বোসকে এক্সপ্লেন করছে কে? দ্য গ্রেট ফ্রিডম ফাইটার, তাহলে এটি হলো নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস। বোঝা গেল? তাহলে অ্যাপোজিটিভ কেস কি? নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে আরো কিছুটা এক্সপ্লেন করে। সাধারণত সেই নাউনের কেসটি এটিও সেমই কেসের মধ্যেই পড়বে, কিন্তু যেহেতু তার পাশে বসে, তার পজিশনটা কি? ঠিক নাউন বা প্রোনাউনের পাশে, এবং তার কাজ হলো ওই নাউন বা প্রোনাউনটিকে এক্সপ্লেন করা, সেই জন্য ওইটি পার্টিকুলার ওই যে টার্মটি, তার কেসটিকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস। কিন্তু সে ওই বাক্যের মধ্যে সেই যে নাউন বা প্রোনাউনকে এক্সপ্লেন করবে তার কেসটি সে পায়। বোঝা গেল? কেস এই পর্যন্তই। আর আমি কি বলেছিলাম? প্রোনাউনের ক্ষেত্রে কেস ভেদে তাদের যে ফর্মে চেঞ্জ হয় তার একটি লিস্ট আমি দিয়ে দেব। দেখো আমি সেই লিস্টটি লিখে দিচ্ছি। দেখো, ফর্মস অফ প্রোনাউন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ এবং রিফ্লেক্সিভ এর ক্ষেত্রে। প্রোনাউনের ক্ষেত্রে আরেকটি যোগ হয় রিফ্লেক্সিভ। আই, অবজেক্টিভে কি হয়? মি, পজেসিভে মাইন, আর রিফ্লেক্সিভে মাইসেলফ। উই কি হয়? আস, অবজেক্টিভের ক্ষেত্রে কি হয়ে যায়? আস। পজেসিভে আওয়ার্স, আওয়ার্স শেষে এস রয়েছে। আর রিফ্লেক্সিভে আওয়ারসেলভস। ইউ, ইউ অবজেক্টিভে ইউই থাকে। পজেসিভে ইয়োর্স, সিঙ্গুলারের ক্ষেত্রেও তাই, প্লুরালের ক্ষেত্রেও তাই, ইয়োর্স। আর সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়? ইয়োর সেলফ, আর প্লুরালের ক্ষেত্রে ইয়োর সেলভস। হি, অবজেক্টিভে হিম, পজেসিভ হিজ, আর রিফ্লেক্সিভে হিমসেলফ। সি, অবজেক্টিভে কি হয়? হার, পজেসিভে হার্টস শেষে এস রয়েছে। আর রিফ্লেক্সিভে হার্টসেলফ। ইট, ইট অবজেক্টিভে ইটই থাকে। পজেসিভে ইটস,
আর রিফ্লেক্সিভে ইটসেলফ। আর যদি দে হয়, অবজেক্টিভে দেম, পজেসিভে দেয়ার্স, আর রিফ্লেক্সিভে দেমসেলভস। এই লিস্টটি তোমরা মনে রাখবে এবং অতি অবশ্যই খাতায় নোট করে নিও। এগুলি ভবিষ্যতে ভয়েস চেঞ্জ করতে গেলে খুব কাজে লাগবে। আশা করি কেস সকলের ভালোভাবে বোঝা গেছে। কেস নিয়ে আর কারো মনে কোনো ডাউট নেই। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ক্লাস খুব ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো। তাহলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।